তাদের একটা বড় ফিডব্যাক হচ্ছে যে বাংলাদেশের বিজনেস কেস জানার পরেও বাংলাদেশে ব্যবসা শুরু করাটা এত কঠিন। একটা একটা ফ্যাক্টরির যদি লাইসেন্স পেতে এবং গ্যাস ইলেকট্রিসিটি কানেকশন পেতেই 2 বছর লেগে যায়, তো তার বিজনেস কেস তো আসলে আর থাকে না। সো আমাদেরকে ওই ক্লায়েন্টের হ্যান্ড হোল্ডিংয়ের পিসটাতে আরও অনেক কাজ করতে হবে সরকার থেকে, যাতে তাদের এই এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হয়। প্রথমে বলি বিনিয়োগকারীরা কী ধরনের কনসার্ন রেজ করেছেন। একদম আপনি যেহেতু মোটা দাগে বলতে বললেন, আমি আরেকটা কোয়েশ্চেন নিতে পারবো। তাহলে মোটা দাগে দুটো পয়েন্ট বলি। বিনিয়োগকারীরা বলেছেন, প্রথমটা বলেছেন যারা প্রথমবারের মতো বাংলাদেশে এবার এসেছেন, তারা সবাই বলেছেন যে ওনাদের পরিচিত যত অর্গানাইজেশন আছে এবং কোম্পানি আছে তাদেরকে আসলে ঠিক এনাদের মতো করে আমাদের বাংলাদেশে একবার নিয়ে আসা দরকার। বাংলাদেশে ফিজিক্যালি আসা ছাড়া কোনোভাবেই বাংলাদেশকে ফুল ভিজুয়ালাইজ করা সম্ভব না, বাংলাদেশের মানুষকেও ভিজুয়ালাইজ করা সম্ভব না। কারণ আমাদেরকে মোটা দাগে সাউথ এশিয়ান একটা নেশন হিসেবে ফেলে দেওয়া হয় এবং আমাদেরকে মোটা দাগে ওই হাইলি ডেন্স এবং বন্যার্থ এই সেই হ্যান ত্যান বিভিন্ন ধরনের নেগেটিভ ন্যারেটিভের উপর বেস করে বাংলাদেশকে অ্যাজিউম করে নেওয়া হয়। তো এই বাংলাদেশের মানুষের যে রেজিলিয়েন্স, বাংলাদেশের মানুষের যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা আসলে এই স্পিরিট আপনি ফিজিক্যালি ইন্টারাক্ট না করলে কোনোদিন ধরতে পারবেন না। সো এইটা তাদের সবার কমন ফিডব্যাক। যারা প্রথমবার এসেছেন বলেছেন যে ওনারা সারপ্রাইজ এবং ওনারা মনে করেন যে আমাদের আরও উচিত যে এরকম যারা বাংলাদেশের কথা চিন্তাও করেন নাই বা করা উচিত, তাদেরকে আমাদের ধরে ধরে বাংলাদেশে নিয়ে আসে। সো আমাদেরকে এটা একটু মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যারা অলরেডি বাংলাদেশের কথা কনসিডার আগে করেছেন এবং স্ট্রাগল করছেন, তাদের একটা বড় ফিডব্যাক হচ্ছে যে বাংলাদেশের বিজনেস কেস জানার পরেও বাংলাদেশে ব্যবসা শুরু করাটা এত কঠিন। একটা ফ্যাক্টরির যদি লাইসেন্স পেতে এবং গ্যাস ইলেকট্রিসিটি কানেকশন পেতেই 2 বছর লেগে যায়, তো তার বিজনেস কেস তো আসলে আর থাকে না। সো আমাদেরকে ওই ক্লায়েন্টের হ্যান্ড হোল্ডিংয়ের পিসটাতে আরও অনেক কাজ করতে হবে সরকার থেকে, যাতে তাদের এই এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হয়। আর আপনার লাস্ট কোয়েশ্চেনটা, যে আমরা যেই কারণে বলছি সরকারের কেন খরচ হচ্ছে, কারণ আমার ওয়ালেট তো গভর্নমেন্ট ওয়ালেট। সো আমি এই জন্য বলেছি আমার গভর্নমেন্ট ওয়ালেটের টোটাল খরচ কত হয়েছে। আমার পার্টনার অর্গানাইজেশন ছিল ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনডিপি, ফিকি, ইন্ডিপেন্ডেন্ট যারা অর্গানাইজ করছে তারা অনেক ঘাম ছড়িয়েছে, সেটা আমি বাদ দিলাম, সেটারও একটা কস্ট আছে। বাট দ্যাটস টেক লেটস টেক দ্যাট অ্যাসাইড। বাট একদম যদি আপনি বলেন যে ফিজিক্যাল টাকা ইনজেকশন কত করা হয়েছে, সেটা রাফলি 5 কোটি টাকার মতো। বাকি টাকাটা আমাদের পার্টনার অর্গানাইজেশনগুলো আমাদেরকে সাপোর্ট দিয়ে করেছে, অলমোস্ট ইন দ্য ফর্ম অফ গ্র্যান্ট। দে থট যে দিস ইজ ইম্পর্টেন্ট ফর বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিংয়ের জন্য, তাই তারা আমাদেরকে ওইটা দিয়ে সাপোর্ট করেছে। সো অল ইন অল এই 4 দিনের এগেন আমি এই জন্য বলছি যে কোয়ান্টিটেটিভটাতে কাইন্ডলি হ্যাং আপ হয়ে যাবেন না। হ্যাঁ, আমরা 1.5 কোটি টাকা খরচ করেছি মাত্র, হ্যাঁ মাত্র 5 কোটি টাকা লেগেছে, এবং হ্যাঁ তাতে 3100 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। বাট দ্যাট ওয়াজ নট দি আইডিয়া। দি আইডিয়া ইজ টু বিল্ড আ পাইপলাইন টু চেঞ্জ দ্য ন্যারেটিভ অফ বাংলাদেশ, এবং সেটাই আমরা পুশ করার চেষ্টা করেছি। ধরেন বাংলাদেশি একজন প্রবাসী, নন রেসিডেন্ট বাংলাদেশি, যিনি চায়নায় থাকেন, উনি চাইনিজ ভাষা জানেন, ওনার যেই চাইনিজ কোম্পানি আবার স্পেসের অ্যাক্সেস আছে, এটা বিডার কখনো হবে না, বাংলাদেশের কোনো মানুষের কখনো হবে না। তো উনি যদি একটা $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, তো আমরা তো বাংলাদেশের রেমিটেন্স পাঠালে 2.5% করে ক্যাশব্যাক দিই। তো একটা ভদ্রলোক যদি $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, তাকে আমরা কেন একটা পার্সেন্টেজ কনসালটেন্সি ফি হিসেবে দিতে পারি না বা প্রণোদনা হিসেবে দিতে পারি না? সো আমরা এরকম একটা মডেল নিয়ে কাজ করছি, যাতে যে কোনো বাংলাদেশি ইন্ডিভিজুয়াল যদি বিদেশ থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, নিজে স্বপ্রণোদিত হয়ে এবং ওটাতে উনি ফুল প্রসেসে পার্টিসিপেট করেন, তাহলে ওনাকে কিভাবে আমরা এক ধরনের এই ঠিক রেমিটেন্সের মতো সাম ফর্ম অফ রিওয়ার্ড আমরা পুশ করতে পারি। আরেকটা জিনিস নিয়ে কথা হয়েছে, যে শফিক ভাই বললেন যে অর্গানাইজেশনগুলোকে কীভাবে আমরা একসাথে করে নিয়ে আসতে পারি, সেটা আমরা চেষ্টা করছি। এটা নিয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে একটা হাই পাওয়ার্ড কমিটিকে একটা ফাইনাল ভিউ দিতে হবে, যে ওটার চেহারাটা কীরকম হবে, এবং সেখান থেকে আমরা মুভ অন করার চেষ্টা করবো। বেজার আন্ডারে আমরা প্রায় 10টা, আপনাদেরকে আমি আগেও বলেছি যে 100টা ইকোনমিক জোনের দরকার নেই, আমরা বেজার আন্ডারে 10টা ইকোনমিক জোনকে আজকে বাতিল করার ঘোষণা নিয়েছি। যে বা সেগুলোর মধ্যে সোনাদিয়া আছে, যেটার কথা আপনারা অনেক শুনেছেন, সুন্দরবনে একটা আছে, অ্যাপারেন্টলি ইকো ট্যুরিজম পার্ক হওয়ার কথা ছিল। সো এরকম বেশ কয়েকটা 10টা টোটাল ইকোনমিক জোনকে আমরা উই আর ক্যান্সেলিং দ্য লাইসেন্স ফর দ্য ইকোনমিক জোন, বিকজ উই ডোন্ট থিঙ্ক ইটস নেসেসারি। যে কটা আছে সেগুলোকে ঠিকভাবে করতে হবে। ভবিষ্যতে যখন ইকোনমিক জোন ডিটারমিন করা হবে, তো সেই ইকোনমিক জোন ডিটারমিন করার যে প্রসেসটা, এটা প্রচণ্ড সাবজেক্টিভ এই মুহূর্তে, এবং বেজা ইউনিল্যাটারালি অনেক সময় ইকোনমিক জোন ডিক্লেয়ার করে ফেলতে পারে প্রধান উপদেষ্টার কার্যালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাপোর্টে। বাট আমরা যেটা মনে করি যে এটা করলে যেটা সমস্যাটা হয়, সেটা হচ্ছে যে ইকোনমিক জোন ডিক্লেয়ার করার পরে যখন গ্যাস, পানির এবং মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের কাছ থেকে এনভায়রনমেন্ট পারমিট নিতে যায়, ওই পারমিশনগুলো আর পাওয়া যায় না, এবং তাদের থেকে ওই বাইনগুলো থাকে না। তো আমরা বলতে চাচ্ছি যে ইকোনমিক জোন ডিক্লারেশন প্রসেসের ভিতরে একটা ইন্টার মিনিস্ট্রিয়াল কনসালটেশন হওয়া উচিত, এবং অন্যান্য মিনিস্ট্রির বাইন থাকা উচিত, এবং তাদেরকেও একসেপ্ট এবং কমিট করতে হবে যে হ্যাঁ, আমি যদি এই ফেনীতে একটা ইকোনমিক জোন করি, তাহলে ফেনীর ওই ইকোনমিক জোনে গ্যাস দেওয়ার দায়িত্ব এনার্জি মিনিস্ট্রির,
এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স দেওয়ার দায়িত্ব মিনিস্টার এনভায়রনমেন্টের, এরকম প্রত্যেকে ফুল কমিটমেন্ট নিয়ে তারপরে আমরা ইকোনমিক জোন ডিক্লেয়ার করব, তার আগে আমরা ডিক্লেয়ার করব না। তো প্রধান উপদেষ্টা একটা নির্দেশনা দিয়েছেন যে কোনো সার্ভিস যেটা ম্যানুয়াল বা তার পাশাপাশি ডিজিটাল সার্ভিসও সফটওয়্যার সার্ভিস আছে, সেখানে ম্যানুয়াল সার্ভিসটা আগামী 1 মাসের মধ্যে বন্ধ করে দিতে হবে। সে বাংলাদেশ ইনভেস্টমেন্ট পোর্টালে লগ ইন করবে, তার যার কাছে সার্ভিস লাগবে সেটা ব্যাক এন্ডে সরকার ম্যানেজ করবে। তার যদি ব্যবসার সার্ভিস লাগে তাহলে ওই সফটওয়্যার তাকে ব্যবসার রুটে নিয়ে যাবে, বাট তার জন্য একটা সিঙ্গেল ইন্টারফেস করতে হবে। এখন যেটা হয়, আপনার ট্রেড লাইসেন্স করতে গেলে যেতে হয় আরজিএসির ওয়েবসাইটে, আপনার ল্যান্ড রিবিউটেশন করতে হলে যেতে হয় ল্যান্ডের ওয়েবসাইটে, আপনাকে ব্যবসা সার্ভিস পেতে হলে যেতে হবে ব্যবসার ওয়েবসাইটে, বেজা সার্ভিস পেতে হলে বেজার ওয়েবসাইটে। নান অফ দিস আর রিয়েলিস্টিক। যে কোনো ইনভেস্টারের জন্য এটা প্রচণ্ড পেইনফুল, স্পেশালি বিদেশিদের জন্য আরও পেইনফুল, কারণ ওরা বুঝেনি না যে কোথায় থেকে শুরু করতে হবে। তো এইটাকে আমরা বন্ধ করে আমরা একটা সিঙ্গুলার ল্যান্ডিং প্ল্যাটফর্মে নিয়ে আসার ডিসিশন নিয়েছি। সো একদম টপ লেভেলের ওভারলেইং একটা লেয়ার থাকবে যেখানে ইনভেস্টার ল্যান্ড করবেন, তারপরে সফটওয়্যারটাকে ডিফারেন্ট ডিরেকশনে ডিরেক্ট করে দিবে ডিপেন্ডিং অন তার রিকোয়ারমেন্ট। সো এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে ওয়ান স্টপ সার্ভিস।